নিজের বেস্ট ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কাছে প্রতারিত হয়ে একটি রহস্যময় গেমের মাধ্যমে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেলে কেমন হতে পারে সেই প্রতিশোধ, আর সেই প্রতিশোধের সাথে সাথে যদি পাওয়া যায় বোনাস, তাহলে কেমন হতে পারে সেই গেম। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে গেমের নেশায় পড়ে জীবনটাই চলে আসে সংকটে, তখন কি করবেন আপনি? যাই হোক, আর ভূমিকা না করে চলুন শুনে ফেলি পুরো এক্সপ্লেনেশন। যাই হোক বন্ধুরা, কথা বলছিলাম রিসেন্টলি মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার মুভি গেম অন এর ব্যাপারে। তো চলুন জেনে আসি কি হয়েছিল সেই ছেলেটির সাথে। তার আগে মজার মজার মুভির এক্সপ্লেনেশন ভিডিও বাংলাতে পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো গল্পের শুরুতে রামাচন্দ্রপুরমকে দেখানো হয়, যেখানে একটি লাশের সন্ধান পাওয়া গিয়েছে। আর এই কাকার হাতে হাতুড়ি দেখে এটা মনে হচ্ছে যে এটাই হত্যার অস্ত্র, আর এই কাকাই খুনি, এনার নাম গীতানন্দ। আর এই কাকাই খুনি, এনার নাম হচ্ছে গীতানন্দ। তখন এখানে পুলিশ এসে কাকাকে অ্যারেস্ট করলে সাংবাদিকরা কাকার কাছে এটা জিজ্ঞেস করে যে সে কি এই যুবককে খুন করেছে, কারণ কাকাকে দেখে এটা মনে হচ্ছে না যে সে কাউকে খুন করতে পারে। এরপর পুলিশ কাকাকে তুলে নিয়ে যায়। এই ঘটনার 10 বছর পর অর্জুন নামের এই লোকটিকে অজ্ঞাত কোনো একজন লোক এসে টাকা দেয়, আর সে ওই কেসের জন্য কিছু একটা করতে বলে। এরপর গল্প চলে আসে সিদ্ধার্থের মুখে। সে একটা গেমিং কোম্পানিতে এক্সিকিউটিভের কাজ করে। এটা রাহুল, সিদ্ধার্থের বেস্ট ফ্রেন্ড, আর ইনি হচ্ছেন বুস্কা, সিদ্ধার্থের গার্লফ্রেন্ড, যাকে খুশি করার জন্য সিদ্ধার্থ সব কিছুই করতে পারে। মানে সবকিছু বলতে এখানে কি কি বোঝানো হয়েছে সেটা পরেই জানতে পারবেন। ইনি হচ্ছেন সূর্যা, এদের সবার বস, যার কাজ হলো সিদ্ধার্থ এর মতো ভদ্র চুপচাপ থাকা ছেলেদেরকে টর্চার করা। তার একটা ডেমো দেখে নেওয়া যাক। এই যে দেখুন না, সিদ্ধার্থ তার নিজের সব কাজই করে ফেলেছে, তারপরেও তাকে একের পর এক গালি দেওয়া হচ্ছে, আর পানিশমেন্ট হিসেবে তাকে 1 মাসের টার্গেট 3 দিনের মধ্যে করে দেওয়ার জন্য বলা হয়েছে, না হলে তার চাকরিটাই নাকি থাকবে না। তখন সিদ্ধার্থ এতটাই ডিপ্রেশনে চলে যায় যে সে পিল নিতে শুরু করে। তখন তাকে সাহস জোগানোর জন্য আসে বেস্ট ফ্রেন্ড রাহুল, বলে আমি তো আছি। তোকে যখন ও ঝাড়ছিল তখন আমার এটা মনে হচ্ছিল যে ওর মাথাটাই ফাটিয়ে দিই। এসব বলে সিদ্ধার্থকে গলিয়ে নেয় আর কি। আর বেচারা সিদ্ধার্থ এটা বুঝতে পারে না যে তার বেস্ট ফ্রেন্ড তাকে সাহায্য করছে না, বরং সুযোগের অপেক্ষা করছে। রাহুল তখন বলে আজ রাতে 2টা বিয়ার আর সিগারেট নিয়ে রেডি থাকিস, আমি আসবো আর তোর সমস্যার সমাধান করে দেব। বেচারা সিদ্ধার্থ তখন এটা বুঝতে পারে না যে সে বেয়ার আর সিগারেট দিয়ে কালসাপ পুষেছে, সে তাকেই দংশন করতে চলেছে। তখন সে তার পকেটে থাকা সর্বশেষ 500 টাকার নোট নিয়ে বিয়ার আর সিগারেট কিনতে যায়। তারপর রাতের বেলায় তার বন্ধু আসে তার সমস্যার সমাধান করতে। রাহুল তখন বলে দেখ ভাই, প্রশ্ন না করলে যেমন উত্তর পাওয়া যায় না, তেমনি ভগবান এমন কোনো সমস্যা সৃষ্টি করেনি যার সমাধান হয় না। এইসব বলে এদিক থেকে বুস্কাকে কিছু একটা দেখাচ্ছিল, আর বুস্কা এটা দেখে হাসছিল। ও আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, বুস্কা সিদ্ধার্থের সাথেই থাকে, সিদ্ধার্থের ফ্ল্যাটে, যাতে করে সিদ্ধার্থের বিয়ের পরে কিভাবে তার খেয়াল রাখতে হবে এটা সে আগেই যাচাই করে নিতে পারে। এটা ছিল বুস্কার মতামত, কিন্তু আসলে সে নিজের খরচ বাঁচানোর জন্য সিদ্ধার্থের সাথে থাকে। সিদ্ধার্থ বেচারা তখন বলে দেখ, আমার জন্য না হোক বুস্কার জন্য তুই একটা কিছু কর, আমার জবটা চলে গেলে আমরা দুজনেই না খেয়ে মরবো, কারণ বুস্কা আর আমার দুজনের খরচই চলে আমার বেতনের টাকায়। এসব শুনে রাহুল বুস্কার দিকে তাকাতে বুস্কা কিছু একটা ইশারা করে। এরই মধ্যে সিদ্ধার্থের কোনো একটা প্রজেক্টের ব্যাপারে মাথায় চলে আসে, আর যেটা সে অনেক আগেই কমপ্লিট করে রেখেছিল, যেটা দেখলে তার বস তাকে চাকরি থেকে বের করা তো দূর, প্রমোশন করে দেবে। কারণ সিদ্ধার্থ নিজের ব্যাপারে প্রকাশ না করলেও সে আসলে মাল্টি ট্যালেন্টেড একটা ছেলে। তার প্রজেক্টের ব্যাপারে তখন তার বন্ধু রাহুল আর তার গার্লফ্রেন্ড বুস্কাকে সব কিছু বলে। এই আনন্দে তারা রাতে পার্টি করে টাল হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সিদ্ধার্থ অফিসে গিয়ে এটা দেখতে পায় যে তার বন্ধু রাহুলকে বস প্রমোশন দিচ্ছে। সিদ্ধার্থকে দেখে তখন বস খুবই বাজেভাবে অপমান করতে থাকে, আর তাকে চাকরি থেকে বের করে দিতে চায়। সিদ্ধার্থ তখন জানতে পারে যে তার প্রজেক্টটাই রাহুল জমা দিয়ে প্রমোশন পেয়েছে। তখন সে বলতে চাইলেও তার কথা কেউই বিশ্বাস করে না, আর তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। এই পুরো ঘটনাটা পাশে থেকে একটা মেয়ে ফলো করছিল, এনার পরিচয় পরে হবে। এরপর সিদ্ধার্থ অফিস থেকে বের হয়ে এতটাই ভেঙে পড়েছে যে তার কোনো কিছুই ভালো লাগছিল না। সে তখন তার গার্লফ্রেন্ড বুস্কাকে ফোন করে, কিন্তু তার গার্লফ্রেন্ড তার ফোনটাই রিসিভ করে না। এরপর সে রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে এক সময় বাড়িতে যায়।
বাসায় ঢুকতেই সে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যেটা তার বাসায় হওয়ার কথা ছিল না। তখন সে ভেতরে যেতেই এটা দেখতে পায় যে তার গার্লফ্রেন্ড বুস্কা আর তার বন্ধু রাহুল একই বেডের উপরে একান্তে সময় কাটাচ্ছে। মানে ওই যা কিছু করে আর কি, পৃথিবীতে সে শুধুমাত্র এই দুইজন লোকের কাছেই তার মনের কথা শেয়ার করত, আর তাদেরকেই সব থেকে আপন মনে করত, আর তারাই কিনা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এটা দেখে তার ভেতরের কষ্টগুলো যেন সব এভাবেই উপচে পড়তে লাগে। বেচারা এতটাই ডিসেন্ট ছিল যে তারা যতক্ষণ পর্যন্ত সময় কাটিয়েছে ততক্ষণ সে বাইরে বসে অপেক্ষা করছিল। তারপর তারা কাজ কাম শেষে যখন বাইরে আসে তখন সে সোজা গিয়ে বুস্কার গলা চেপে ধরে। বুস্কা তখন বলে, এই শক্তি যদি কখনো তুমি বেড়ে দেখাতে তাহলে আজ এই দিন তোমার দেখতে হতো না। বেচারা তখন ভালোবাসার মানুষের মুখে এমন কথা শুনে মাটিতে লুটে পড়ে। আর সে এতটাই ইনোসেন্ট যে সে তখন বুস্কাকে এটা বলে যে আমি তোমাকে ক্ষমা করে দেব, শুধুমাত্র তুমি একটাবার বলো যে তুমি এমনটি আর কখনো করবে না। বুস্কা তখন বলে, আমি তো মাপ তোমার কাছে চাইবই না, বরং এটা তোমাকে দেখানোর জন্যই আমরা করেছিলাম। আমরা যদি সরাসরি বলতাম তাহলে তুমি বিশ্বাস করতে পারতে না। তুমি যাতে আমাদের পেছন ছেড়ে দাও তার জন্যই আমরা এগুলো তোমাকে দেখিয়েছি। তখন আমরা এটা বুঝতে পারি যে তাদের মধ্যে আসলে আগে থেকেই সম্পর্ক রয়েছে। কিন্তু এ বিষয়ে বেচারা সিদ্ধার্থ কিছুই জানতো না। সে নিজের সর্বোচ্চ দিয়ে বুস্কাকে খুশি করার চেষ্টা করেছে, কিন্তু সে এটা জানতো না যে বুস্কার মনে আসলে কি চাইতো। তাই সে সুখ খুঁজে নিয়েছে তারই বেস্ট ফ্রেন্ডের কাছে। এরপর গার্লফ্রেন্ডের মুখে এসব কথা শুনে সে এতটাই শক খেয়েছে যে মাল না খেয়েও সে যেন টাল হয়ে গিয়েছে। বাইরে যাওয়ার পর তাকে কিছু ছিনতাইকারী ধরে, আর সে ছিনতাইকারীদেরকে নিজে থেকেই সব কিছু বের করে দেয়। এটা দেখে ছিনতাইকারীরা এটা ভাবে যে সে আসলে পাগল হয়ে গিয়েছে, তাই তারা এখান থেকে পালিয়ে যায়। এরপর সে এই নোংরার মধ্যে বসে সময় কাটাচ্ছিল, তখন মাসিটা তাকে বিরক্ত করতে থাকে। তখনই পাশে এই মোবাইলটা বাজতে থাকে। কলটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে বলা হয়, হ্যালো সিদ্ধার্থ, গেম অন রিয়েল টাইম সাইকোলজিক্যাল গেমে তোমাকে স্বাগতম। তোমার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তোমাকে এই গেমে সিলেক্ট করা হয়েছে। এই মাসিটিকে তুমি যদি 60 সেকেন্ডের মধ্যে মারতে পারো তাহলে তোমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা বোনাস পাবে। তখন সে ভাবে তাকে একটা ফালতু কল করে বিরক্ত করা হচ্ছে, কিন্তু মাসিটি তাকে বিরক্ত করছিল বলে সে মাসিটিকে মেরে দেয়, আর তার অ্যাকাউন্টে সাথে সাথেই 1 লাখ টাকা প্রবেশ করে। সেটা দেখে সে পুরোই অবাক হয়ে যায়, মনে মনে গেমটাকে তার ভালো লেগে যায়। তখন আমরা দেখতে পারি যে অপর প্রান্ত থেকে তাকে কারা যেন মনিটর করছে, অর্থাৎ তার উপর নজর রাখছে। এরপর সে টাকা উঠিয়ে রেস্টুরেন্টে খেতে যায়, আর সেখানে গিয়ে তাকে গেমের দ্বিতীয় মিশনটি দেওয়া হয়। তার আশেপাশে যে কোনো একটা বাচ্চা মেয়েকে সে 30 সেকেন্ডের মধ্যে কাঁদাতে পারলে তার অ্যাকাউন্টে 3 লাখ টাকা প্রবেশ করবে। তখন তার নজর এই মেয়েটির উপরে পড়ে, কিন্তু মেয়েটি এতটাই স্মার্ট ছিল যে সিদ্ধার্থ যাই করুক মেয়েটি কোনোভাবে কাঁদে না, বরং সিদ্ধার্থকে সে কপি করতে থাকে। তখন সিদ্ধার্থের মাথায় একটা বুদ্ধি আসে, আর সে নিজের মাথাটা এই টেবিলের সাথে আঘাত করে। মেয়েটি তখন তাকে অনুকরণ করতে গিয়ে টেবিলে আঘাত খেয়ে মাথায় প্রচুর পরিমাণে ব্যথা পায় আর কেঁদে দেয়। তখনই তার অ্যাকাউন্টে 3 লাখ টাকা ঢুকে যায়, যার ফলে গেমটি সিদ্ধার্থের আরও বেশি ভালো লাগতে থাকে। এরকম ছোট ছোট টাস্কে যদি এত বড় অ্যামাউন্টের বোনাস পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে গেম খেলতে। এরপর সে ক্লান্ত হয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়ে, আর ঘুম থেকে উঠতেই তার কাছে আর একটি মিশনের কল আসে, আর সেটি হচ্ছে যদি সে তার শত্রুদেরকে মারতে পারে, অর্থাৎ সে যাদেরকে সব থেকে বেশি ঘৃণা করে তাদেরকে 60 মিনিটের মধ্যে পেটাতে পারে তাহলে তার অ্যাকাউন্টে 5 লাখ টাকা বোনাস ঢুকবে। এমনিতেই তাদের উপরে রাগ ছিল, তার উপরে আরও সে বোনাস পাচ্ছে, তাহলে কি থেমে থাকে? তখন সে অফিসে চলে যায়, আর সিকিউরিটি তাকে ভেতরে যেতে দেয় না, তাই সে সিকিউরিটিকে 100 টাকা ঘুষ দিয়ে উপরে উঠে যায়। উপরে উঠতেই দেখে তার বন্ধু আর কালসাপ দুজনেই ঘষাঘষি করছে। তাকে দেখে তারা আলাদা হয়ে যায়, আর সে তখন বলে, কি অবস্থা, জব কেমন চলছে? তখন রাহুল পাশের থেকে বলে, যা বলার আমাকে বল। তখন সিদ্ধার্থ বলে, আসছি রে, তোর কাছেই আসছি। বুস্কা তখন বলে, ও হ্যালো, আমি তোমার সাথে কিছুই করিনি, বরং আমি তোমার থেকে ভালো কিছুর যোগ্য ছিলাম। তোমার যোগ্যতা নেই তাই তুমি আমাকে হারিয়েছো, আর সাথে তোমার জবটাকেও হারিয়েছো। বলতে না বলতে সিদ্ধার্থ ঠাটিয়ে একটা চড় বসিয়ে দেয়। আর তখন রাহুল বলে, তুই ওকে মারছিস কেন? সিদ্ধার্থ তখন বলে, আমি ওকে কেন মেরেছি সেটা ও নিজেই বলবে। বুস্কা তখন বলে, কারণ আমি তোমার চাকরি ছিনিয়ে নিয়েছি, এজন্য তুমি মেরেছো। সিদ্ধার্থ বলে, ভুল হয়েছে, ঠিক করে বল। তখন বুস্কা বলে, তোমার সাথে চিট করেছি এজন্য। সিদ্ধার্থ তখন বলে, হয়নি। তখন বুস্কা বলে, তোমার সাথে তোমার বাড়িতে থেকে তোমাকে ব্যবহার করেছি এজন্য। তখন সে বলে, হয়নি। তোর এটা দরকার ছিল সেটা তো তুই আমাকেই বলতে পারতি। আমার মন নিয়ে খেলা করলি কেন? এতক্ষণে আমরা এটা বুঝলাম যে তারা একসাথে থাকলেও সিদ্ধার্থ কখনো সেটার সুযোগ নেয়নি, বরং পবিত্রভাবে ভালোবেসেছে। তখন বুস্কার কাছে আর কোনো উত্তর ছিল না, তাই সিদ্ধার্থ রাহুলের কাছে আসে আর একই প্রশ্ন করে। রাহুল বলে, আমি কিভাবে বলবো
বলবো, বুশকা চেয়েছে আর আমি দিয়েছি। তখন সিদ্ধার্থ কিবোর্ড দিয়ে এভাবে তাকে আঘাত করে। তখনই এখানে বস এসে হাজির হয় আর এসে সিদ্ধার্থের উপর আবার ঝাড়তে থাকে। তাই সিদ্ধার্থ বসকে ঝাড়তে শুরু করে আর তখন এখানে সিকিউরিটি এসে হাজির হলে তাদেরকেও সিদ্ধার্থ ছাড়ে না, খারাপভাবে ঝাড়তে থাকে। সে যেন একেবারে বেপরোয়া হয়ে গিয়েছে, সে এতটাই কষ্ট পেয়েছে যে কাউকে সে পরোয়া করছে না। এরপর সে সিকিউরিটি আর বস কাউকে মানে না, সবাইকে পেটাতে থাকে। যেটা দেখে সবার একটাই প্রশ্ন, সিদ্ধার্থ এতটা বদলে গেল কিভাবে। মারের অ্যাকশনের সাথে সাথে পাশের থেকে এই মেয়েটি সিটি মেরে দেয় আর এটারই যেন কমতি ছিল। এরপর এখান থেকে সিদ্ধার্থ বেরিয়ে যায় আর তার অ্যাকাউন্ট চেক করে দেখে ফোনে 5 লাখ টাকা ঢুকে গিয়েছে। এরপর তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, কারণ একের পর এক সে মিশন কমপ্লিট করতে থাকে আর তার প্রতিশোধ নিতে থাকে আর সাথে সাথে তার অ্যাকাউন্টও ভারী হতে থাকে। এরপর গেম অথরিটি তাকে একটা বন্দুক গিফট করে আর একটা গাড়ি, তার জীবনে যেটার কমতি ছিল। এরপর তার মধ্যে এতটাই কনফিডেন্স বেড়ে যায় যে সে মাস্টারকেও হুমকি দিয়ে কথা বলতে শুরু করে। সে মাস্টারকে বলে, তুই আমাকে কেন সিলেক্ট করেছিস আমি সেটা জানি না, তবে গেমটা আমি খুব এনজয় করছি। সিদ্ধার্থের কনফিডেন্স তার ভালো লেগেছে, কিন্তু এবার মিশন আরও বেশি কঠিন হতে চলেছে। এটা কোনো ভিডিও গেম নয়, যার কারণে সে একটাই লাইফ পাবে। কোনো মিশনে গিয়ে সে যদি তার জীবনটাও হারাতে হয় তবু সে পিছুপা হতে পারবে না, কারণ সে গেম থেকে আর ব্যাকই করতে পারবে না। তাকে হয় মিশন কমপ্লিট করতে হবে, না হলে নিজের জীবনটাকে হারাতে হবে। আর এই মিশনে আর একটা কঠিন বিষয় হচ্ছে, কে তার বন্ধু আর কে তার শত্রু এটা তাকে কখনো বলা হবে না, যার কারণে যে কেউ তাকে মেরে ফেলতে পারে। আর সে যদি এই গেমের ব্যাপারে কাউকে বলে দেয় তাহলে তাকে মেরে ফেলা হবে। এখন তার হাতে দুইটা অপশন আছে, খেলতে খেলতে মারা যেতে হবে, না হলে খেলে সব মিশন শেষ করে আসতে হবে। সিদ্ধার্থ এখন বলে সে এমনিতেই লুজার হয়ে বেঁচে থাকতে চায় না, জেতার জন্য সে 1000বার মরতেও রাজি। মাস্টার তখন তাকে ফিজিক্যালি স্ট্রং হওয়ার জন্য বলে, কারণ এরপরে যে মিশনটি রয়েছে সেখানে তাকে ফিজিক্যালি খেলতে হবে। সিদ্ধার্থ তখন তার রুমে গিয়ে এটা দেখতে পায় যে সেই মেয়েটি তার রুমে এসে হাজির। কি এনাকে মনে পড়ে, যেই মেয়েটি অ্যাকশন দেখে সিটি মেরেছিল, যার কারণে তার চাকরি নাকি চলে গিয়েছে, আর সে এখন সিদ্ধার্থের সাথে এখানে থাকার জন্য সিদ্ধার্থের বাসায় এসেছে। তার মতে চাকরি চলে যাওয়ার পেছনে সিদ্ধার্থ দায়ী। মেয়েটি তখন অনেক জোর করলেও সিদ্ধার্থ মেয়েটিকে এখান থেকে চলে যেতে বলে আর তাড়িয়ে দেয়। তখনই অপর প্রান্ত থেকে যারা সিদ্ধার্থকে মনিটর করেছিল তারা খুবই খুশি হয়ে যায় আর তারা এইরকম একটা ছেলেকেই খুঁজছিল। সিদ্ধার্থ তার ঘরে বক্সিং প্র্যাকটিস করছিল আর তখনই সেই মেয়েটি আবার এখানে আসে আর তাকে বাইরে একটা রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য অফার করে। সিদ্ধার্থ তখন মেয়েটির সাথে যায়, কিন্তু সেখানে অলরেডি রাহুল আর বুশকা কফি খাচ্ছিল আর বুশকা সিদ্ধার্থের সাথে তার থেকেও সুন্দর মেয়েকে দেখে সহ্য করতে পারে না আর জ্বলতে থাকে। তাই সিদ্ধার্থ ওয়াশরুমে গেলে সে মেয়েটির কাছে গিয়ে বিভিন্ন রকমের কথা বলতে থাকে। তখনই এখানে সিদ্ধার্থ চলে আসলে মেয়েটি সিদ্ধার্থকে ডাইরেক্ট কিস করে। এটা দেখে বুশকার তেলে বেগুনে জ্বলতে শুরু করে আর এখান থেকে সে চলে যায়। এরপর মেয়েটি সিদ্ধার্থকে এটা বলে যে আমি ওকে দেখানোর জন্য এমনটা করেছি, এর পেছনে আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না। ও তোমার মতো একটা ছেলের সাথে এতটা খারাপ করেছে যেটা আমার সহ্য হয়নি। তখন সিদ্ধার্থ বলে আমি জানি, আর আমি চাই না যে আমার কাছাকাছি আর কেউ আসুক, কারণ যেই আমার কাছাকাছি আসে সেই আমাকে ছেড়ে চলে যায়। এরপর তাদের মধ্যে একটু বেশি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় আর তারা এখানে একে অপরের সাথে মেলামেশা করতে শুরু করে। এর মধ্যে সিদ্ধার্থকে একটা ফাইটিং ক্লাবের লোকেশন পাঠানো হয়। সেখানে যাওয়ার পর সিদ্ধার্থকে আমরা দেখতে পাই যে সে একটা ফাইটারের সাথে যুদ্ধ করতে শুরু করেছে। মানে ফাইটারটি তাকে উস্কেছে আর সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। কিন্তু তার মিশন ছিল এখানে ফাইট না করা, কারণ মাস্টার তাকে এটা কমান্ড দিয়েছিল যে তাকে চালাক হতে হবে। কিন্তু এখানে সবাই তাকে এত পরিমাণে উস্কেছিল যে সে কোনোভাবেই বুঝতে পারেনি তার মিশনটা কী ছিল। এক পর্যায়ে ফাইটারটি তার মাকে তুলে গালি দিয়েছিল, যার কারণে সে নিজেকে কন্ট্রোল না করতে পারে ফাইটারটিকে এখানে মেরে দিয়েছিল, যার কারণে সিদ্ধার্থের মিশন ফেল হয়ে গিয়েছে। তখন সেই মেয়েটি এখানে তার কাছে এসে এটা বলে যে এত ছোট একটা বিষয়ের জন্য তুমি এই লোকটাকে মেরে ফেললে, এখন তোমাকে দেখে আমারই ভয় করছে। এটা শুনতেই সিদ্ধার্থ মেয়েটির গলা চেপে ধরে আর বলে যে এটা কোনো ছোট বিষয় নয়। মেয়েটি তখন এটা বলে যে সে বুঝতে পেরেছে সিদ্ধার্থ আসলে তার মাকে অনেক বেশি ভালোবাসে। তখন সিদ্ধার্থ এটা বলে যে আমি আমার মায়ের জন্য অপেক্ষা করছি, যেদিন আমি তাকে সামনাসামনি পাবো তখনই তাকে মেরে ফেলবো। এখানে বোঝা যায় যে সিদ্ধার্থ আসলে তার মাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তার বহিঃপ্রকাশ হচ্ছে না। সিদ্ধার্থ তখন মেয়েটিকে রাগ করে এখান থেকে চলে যেতে বলে আর তার জীবনে যেন দ্বিতীয়বার তাকে না দেখা যায়। তখন মেয়েটি এখান থেকে রাগ করে চলে যায়। এরপর সিদ্ধার্থকে গেমের মাস্টার এটা বলে যে সে তার রাগের কারণে এই মিশনটি হেরে গিয়েছে, আর এরপর যাতে এমনটি না হয় সেজন্য তাকে একটা নতুন মিশন খেলতে হবে, আর এটা তার জন্য একটা পানিশমেন্ট হবে।
যেটা আগের মিশনগুলোর থেকে অনেক বেশি কঠিন। সেটা হচ্ছে অর্জুন নামের একটা লোকের বাড়িতে গিয়ে তার কম্পিউটার থেকে সকল ডাটা কপি করে নিতে হবে আর তারপর তার কম্পিউটারটাকে নষ্ট করে দিতে হবে। যথারীতি সে চলে যায় তার বাড়িতে আর সিকিউরিটি গার্ডদেরকে মেরে অর্জুনকে চেয়ারের সাথে বেঁধে রাখে আর তার কম্পিউটার থেকে সব ডাটা বের করে নিয়ে কম্পিউটারটাকে নষ্ট করে দেয়। তখন অর্জুন তাকে জিজ্ঞেস করে যে তুমি এই গেমের একজন খেলোয়াড় তাই না? সিদ্ধার্থ তখন বলে তুই কি করে জানলি গেমের সম্পর্কে? তখন সে বলে গেমের সম্পর্কে সে সব কিছুই জানে। আর সে এটা বলে যে এই গেমে যদি কেউ ফেসে যায় তাহলে সে ক্রিমিনাল হয়ে পালিয়ে বেড়াবে, না হলে লাশ হয়ে নর্দমায় পড়ে থাকবে, এখানে আর কোনো অপশন নেই। সিদ্ধার্থ তখন অর্জুনকে মারতে যাবে, তখনই অর্জুনের মা এসে সিদ্ধার্থের পা জড়িয়ে ধরে আর বলে আমার ছেলে যত খারাপই হোক না কেন তুমি তাকে মেরো না। সিদ্ধার্থ তখন তাকে না মেরে বাইরে চলে আসে। তখনই তার ফোনে মাস্টারের কল আসে আর তাকে মাস্টার এটা বলতে থাকে যে তুমি যদি অর্জুনকে না মারো তাহলে তোমাকে মারার জন্য বাইরে 10 জন প্লেয়ার অপেক্ষা করছে। মাস্টার তখন সিদ্ধার্থের গৌতম সিদ্ধার্থ নামে ডাকে। এটা শুনতে সিদ্ধার্থ এটা বুঝতে পারে যে মাস্টার আসলে তার সম্পর্কে অনেক কিছু জানে, কিন্তু সিদ্ধার্থ জিজ্ঞেস করলেও মাস্টার কোনোভাবেই এটা বলে না সে কিভাবে এত কিছু জানে। তখন রাগ করে সিদ্ধার্থ এটা বলে যে সে অর্জুনকে মারবে না, সাথে সাথে তার উপরে গুলি চলতে শুরু করে আর আমরা এটা দেখতে পাই যে বাইরে সত্যি সত্যি 10 জন ছেলে তার উপরে গুলি চালাচ্ছে। তখন সে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর তাদের গুলি অটোমেটিকভাবেই থেমে যায় আর ছেলেগুলো এখান থেকে চলে যায়। তখন সিদ্ধার্থের মোবাইলে একটা মেসেজ আসে আর সে এটা মেসেজে দেখতে পায় যে তার মিশন নাকি কমপ্লিট হয়ে গিয়েছে। তখন এখানে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যে কিনা সিদ্ধার্থ হয়ে অর্জুনকে মেরে দিয়েছে। তখন এটা বলে যে সে শুধুমাত্র সিদ্ধার্থকে বাঁচানোর জন্য এমনটি করেছে আর সে এই গেমের ব্যাপারে সব কিছুই জানে। এরপর মেয়েটি সিদ্ধার্থকে গাড়িতে করে এখান থেকে কোথাও নিয়ে যায়। সিদ্ধার্থ তখন মেয়েটির কাছে তার পরিচয় জানতে চাইলে মেয়েটি এটা বলে যে তার নাম তারা আর সে সিদ্ধার্থের সাথে একই অফিসেই কাজ করত। অফিস থেকে সিদ্ধার্থকে দেখে তার অনেক ভালো লাগতো, কিন্তু বুস্কার সাথে সম্পর্ক থাকার কারণে সে কখনো তার মনের কথা প্রকাশ করেনি। অফিসে সবাই সিদ্ধার্থকে নিয়ে হাসাহাসি করতো, সেটা নাকি তার মোটেও ভালো লাগতো না। এমনকি বুস্কা আর রাহুল সিদ্ধার্থ এর সাথে যেটা করেছে সেটিও সে জানতো, কারণ যেদিন বুস্কা আর রাহুল সিদ্ধার্থের সাথে এমনটি করেছিল সেদিন সে বাইরে থেকে সব কিছু দেখেছিল। আর সে এটাও বলে যে সে নাকি সিদ্ধার্থকে অনেক বেশি ভালোবাসে, এজন্যই সে তাকে বাঁচিয়েছে। এরই মধ্যে মাস্টারের ফোন আসে। তখন সিদ্ধার্থ মাস্টারকে এটা বলে যে তার জীবন থেকে সরে যাওয়ার জন্য, কারণ এতদিনে সে তার ভালোবাসার জন্য ঘুরেছে আর সেই ভালোবাসা আজ সে পেয়ে গিয়েছে। আর এখন যদি মাস্টার তার রাস্তায় আসে তাহলে সে মাস্টারকেও সরিয়ে দেবে। এটা শুনতেই মাস্টার অট্ট হাসি হাসতে শুরু করে আর এখানে সিনেমার ইন্টারভেল হয়ে যায়। এরপর তারা এখান থেকে অনেক দূরে একটা নিরিবিলি জায়গাতে আসে আর কোয়ালিটি সময় স্পেন্ড করতে থাকে, অর্থাৎ তারা একটা রিসর্টে এসে তাদের টাইম স্পেন্ড করছিল। আর এখানে একটা রোমান্টিক গান হয়ে যায়, যে দৃশ্যগুলো আমরা অ্যাভয়েড করলাম। গানের শেষে আমরা এটা দেখতে পাই যে এই রিসর্টেই তাদের উপরে কয়েকজন গুন্ডা আক্রমণ করেছে। তখন গুন্ডাদের সাথে সিদ্ধার্থ এর একটা ফাইট হয়ে যায়। ফাইট সিনটা এভারেজ ছিল, তারপরেও কিছু সিন এখানে দেখিয়ে দিলাম, কারণ হিরো তো সবসময় এক স্মার্ট হয়। সে তখন গুন্ডাগুলোকে পিটিয়ে মাস্টারকে কল করে আর বলে যে এরপর যদি এমনটা করে তাহলে সে মাস্টারকে দুনিয়া থেকে সরিয়ে দেবে, কারণ মাস্টার তো জানে তার ব্লাডি পাওয়ার সম্পর্কে। কিন্তু এসবের পরেও সিদ্ধার্থের মাথায় একটা জিনিস ঢুকে না যে মাস্টার আসলে কিভাবে জানে তার সম্পর্কে আর কেন তার জীবনের পেছনে লেগে রয়েছে। এরপর তারা সিদ্ধার্থের কাছে এসে যেখানে সে আঘাত পেয়েছে সেখানে ব্যান্ডেজ করে দিচ্ছিল আর বলছিল যে এভাবে আর কতদিন তারা বেঁচে থাকবে, কারণ তারা তো তাদের শত্রুদের কেউ চেনে না পর্যন্ত। এসবের থেকে বেরিয়ে আসার জন্য সে সিদ্ধার্থকে রিকোয়েস্ট করে। এটা শুনতেই সিদ্ধার্থ রেগে যায় আর সে এটা বলে যে তুমি আমাকে চেনো না, এবার দেখো আমি কি করতে পারি। ওরা জানে না যে ওরা কার লেজে পা দিয়েছে। এসব কথাগুলো অবাক হয়ে তারা শুনতে থাকে। এরপর সিদ্ধার্থ তার জীবনের গল্প বলতে শুরু করে। সিন তখন চলে আসে 2001 সালে রামচন্দ্র পুরাণে, যেখানে সিদ্ধার্থ তার মা আর সিদ্ধার্থের দাদু থাকতো। সিদ্ধার্থর বাবা ছিল না, তাই সিদ্ধার্থর মা তাকে বাবার আদর আর মায়ের ভালোবাসা দুটোই দিয়ে একসাথে বড় করছিল। কিন্তু হঠাৎ একদিন সিদ্ধার্থ স্কুল থেকে বাড়ি ফিরে এটা দেখতে পায় যে তার মা অন্য একটা লোকের সাথে বিয়ে করে এখান থেকে চলে যাচ্ছে, যেটা দেখে সে কোনোভাবেই সহ্য করতে পারেনি। তখন এলাকার লোক আর স্কুলের বাচ্চাদের কাছে সে বিভিন্ন রকম কথা শুনতে থাকে তার মায়ের উপরে। তখন এগুলো শুনে তার মায়ের উপর ঘৃণা জন্মে যায় আর সে একটা সাইকোতে পরিণত হয়।
সে কারোর সাথে মিশতো না, কারোর সাথে সে কথা বলতো না, এমনকি তার কোনো বন্ধুও হতো না, সে আলাদাই থাকতো। কিন্তু কেউ যদি তার মাকে কিছু একটা বলে গালি দিত তাহলে সে তাদেরকে খুব খারাপভাবে পেটাতো। সে তার মাকে অনেক বেশি ঘৃণা করত ঠিকই, কিন্তু মায়ের নামে কেউ যদি খারাপ কিছু বলতো তাহলে তার অবস্থা খারাপ করে দিত। এরপর সে নেশা করতে শুরু করে। এমনই এক রাতে সে নেশা করে এখানে দাঁড়িয়েছিল, তখন তার মায়ের ব্যাপারে একটা ছেলে বাজে মন্তব্য করে। সেটা শুনতে সে সহ্য করতে পারে না, ছেলেটিকে সে তাড়া করতে শুরু করে। তারপর ছেলেটিকে ধরে এই হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করতে করতে ছেলেটিকে সেখানেই মেরে ফেলে। তখনই সেখানে তার দাদু পৌঁছায়, আর এসব দেখে সিদ্ধার্থের উপর অনেক বেশি বকাবকি করতে থাকে আর হাতুড়িটি নিজের হাতে তুলে নেয়। তখন আমরা এটা বুঝতে পারি যে এই ছেলেটার মার্ডার কেসেই সিনেমার শুরুতে সিদ্ধার্থ এর দাদুকে অ্যারেস্ট করা হয়েছিল। তখন সিদ্ধার্থর দাদু সিদ্ধার্থকে অনেক দূরে পালিয়ে যেতে বলে। তখনই সিদ্ধার্থ এখান থেকে পালিয়ে যায় আর এখানে এসে আইটি কোম্পানিতে চাকরি নেয়। আর এই গল্প তার দাদা কাউকে বলতে নিষেধ করেছিল, কিন্তু সে তারাকে অনেক বেশি আপন মনে করে, তাই শুধুমাত্র তাকেই গল্পটি বলছে। এসব শুনে তারার মনেও তার জন্য ভালোবাসা জন্মাতে শুরু করে। এরপর আমরা এটা দেখতে পাই যে মাস্টার সেই গুন্ডাগুলোকে খারাপভাবে পেটাচ্ছিল যাদেরকে সে সিদ্ধার্থকে মারার জন্য পাঠিয়েছিল। তারা সিদ্ধার্থকে মারতে পারেনি, এজন্যই সে সবার উপরে টর্চার করতে থাকে। এরপর আমরা এটা দেখতে পাই যে হঠাৎ তারা তাদের রিসর্টে নেই। তখন সিদ্ধার্থ তাকে খুঁজতে খুঁজতে তার ব্যাগের মধ্যে একটা প্রেসক্রিপশন দেখতে পায়, আর সেখানে সে ডক্টর মদন মোহনের নাম্বার পায়। তখন সে তার ল্যাপটপ খুলে এটা জানতে পারে যে সে এই গেম থেকে কুইট করেছে বলে তারাকে মাস্টার তুলে নিয়ে এসেছে, এবং মাস্টার আর কেউ নয়, ডক্টর মদন মোহনই। তখন অপর প্রান্ত থেকে মাস্টার এটা বলে যে তারাকে বাঁচাতে হলে তার পরবর্তী মিশন খেলতেই হবে। আর তারা এটা বলে যে তার যাই হয়ে যাক না কেন সিদ্ধার্থ যেন মিশন না খেলে। কিন্তু হিরোইন বন্দি রয়েছে, সে কি আর কোনোভাবে শোনে? তাই সে মাস্টারের কথায় রাজি হয়ে যায়। কল কাটলে আমরা এটা দেখতে পারি যে তারা আসলে মাস্টারের সাথে মিলে এসব করছে, আর তারা সবাই মিলেই এখানে অ্যাক্টিং করছিল সিদ্ধার্থের সাথে। মানে তারাও সিদ্ধার্থকে ধোকা দিচ্ছে, সে মাস্টারের সাথে মিলে সিদ্ধার্থকে নিয়ে খেলছে। এরপর তারা সিদ্ধার্থের কাছে আবার ফিরে আসে, আর সিদ্ধার্থ কি করবে এটা জানার চেষ্টা করে, আর সেটাকে মাস্টারকে জানিয়ে দেয়। এমনই একবার মেসেজ করছিল তারা, তখন সিদ্ধার্থ সেটা দেখে ফেলে, আর তারা তখন এটা বলে যে সে নাকি একটা সাইকোলজিস্ট এর সাথে যোগাযোগ করছে তার বিষয়ে ট্রিটমেন্টের জন্য। সিদ্ধার্থের রিয়াকশনটা তখন দেখে আমরা এটা বুঝতে পারি যে সে এই বিষয়টি সন্দেহ করেছে, কিন্তু সে তারাকে বুঝতে দেয় না। এরপর সিদ্ধার্থ ডাক্তার মদন মোহনের কাছে আসে, আর তারার সম্পর্কে জানতে চাইলে ডক্টর মদন মোহন সিদ্ধার্থকে এটা জিজ্ঞাসা করে যে তুমি কে। সিদ্ধার্থ তখন বলে সে তারাকে পাগলের মতো ভালোবাসে, তাই সে তারা সম্পর্কে জানতে এসেছে। মদন মোহন তখন বলে তারা আমার একজন পেশেন্ট, ও আমাকে ওর জীবনের ব্যাপারে সব কিছুই বলে, কিন্তু তোমার ব্যাপারে কিছুই বলেনি, যার কারণে আমি ওর ব্যাপারে কোনো ইনফরমেশন তোমাকে দেব না, কারণ সে আমার পেশেন্ট। ওর ব্যাপারে কোনো কিছু জানতে হলে তোমাকে ওর সাথেই আসতে হবে। সিদ্ধার্থ এখান থেকে বেরোতেই এখানে তারা আসে। তখন ডক্টর মদন মোহন তাকে এটা বলে যে সিদ্ধার্থ এখানে তার খোঁজ করার জন্য এসেছিল, আর যেহেতু এত দূর পর্যন্ত সে এগিয়ে গিয়েছে তখন তাকে এটা বলে যে সিদ্ধার্থকে তাদের এখনই মেরে ফেলতে হবে। তখন তারা ডক্টর মদন মোহনের বিরোধিতা করে, আর সে বলে যে আপনি আমাকে ট্রিটমেন্ট করার জন্য পাঠিয়েছিলেন, ওকে মারার জন্য কেন বলছেন? এটা শুনতে মদন মোহন এটা বুঝে যায় যে সে তারাকে সিদ্ধার্থের কাছে অ্যাক্টিং করার জন্য পাঠিয়েছিল, কিন্তু তারা অলরেডি সিদ্ধার্থকে ভালোবেসে ফেলেছে। তখন সে এটা বলে যে আমি তোমাকে অভিনয় করার জন্য পাঠিয়েছিলাম, আর তুমি সত্যি সত্যি ভালোবেসে ফেলেছো। তারা তখন এটা বলে যে সিদ্ধার্থ অনেক ভালো ছেলে, আর ও আমাকে পাগলের মতো ভালোবাসে, আর আপনি একজন সাইকোপ্যাথ, মানুষের জীবন নিয়ে খেলতে আপনার ভালো লাগে, আর সেটাই আপনি ভালোবাসেন। তখন সে এটা বলে যে ডক্টর মদন মোহনের ব্যাপারে সে সিদ্ধার্থকে সব কিছু বলে দেবে, তাই বলে এখান থেকে বেরিয়ে যায়। এদিকে সিদ্ধার্থ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছিল, তখন এখানে সামনে থেকে অর্জুন হেঁটে যাচ্ছিল। তখন সিদ্ধার্থ অর্জুনকে ফলো করে, কিন্তু কিছু দূর যেতেই তার হাতে কিছু একটা লেগে যায়, যার কারণে অর্জুন এখানেই সিদ্ধার্থকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তখন আমরা এটা জানতে পারি যে তারাকে যাতে সিদ্ধার্থ সন্দেহ করে এজন্য মাস্টার এই প্ল্যানটা করেছে। বাসায় গিয়ে এই সব কিছু ভাবছিল, আর তখন পয়েন্টগুলো সে মেলানোর চেষ্টা করছিল। তখনই তারা বাড়িতে গিয়ে হাজির হয়। তখন সে তারাকে একটা মূর্তি গিফট করে, আর বলে যে তোর অভিনয়ের জন্য এটা তোকে অস্কার দিলাম, মানে তোর এই অভিনয়ের জন্য তোর অস্কার জেতার কথা ছিল, কিন্তু আমি তোকে অস্কার দিতে পারছি না, এজন্যই তোর জন্য এই পুরস্কারটা এনেছি।
তারা এসব কিছুই বুঝতে পারছিল না। তখন সিদ্ধার্থ বলে, পয়েন্ট নাম্বার 1, আমি তোকে এই গেমের ব্যাপারে কোনো কিছুই বলিনি, তারপরেও তুই এই গেমের ব্যাপারে সব কিছু কিভাবে জানিস? পয়েন্ট নাম্বার 2, রিসর্টের ঠিকানা শুধুমাত্র তুই আর আমি জানতাম, তাহলে মাস্টারের লোক কিভাবে জানলো আমরা কোথায় রয়েছি? পয়েন্ট নাম্বার 3, অর্জুনকে তুই মেরে ফেলেছিলি, তাহলে আজকে অর্জুন কিভাবে আমার সামনে দিয়ে গেল? তারা তখন সিদ্ধার্থকে এটা বোঝানোর চেষ্টা করলে সিদ্ধার্থ কোনোভাবেই বুঝ নেয় না। সে তখন তারাকে মারতে শুরু করে। তখন সে তারাকে এতটা বেশি টর্চার করছিল যে তারা সেটা সহ্য করতে না পেরে এটা বলে যে এসব কিছু সাইকিয়াট্রিস্ট মদন মোহনের প্ল্যান অনুযায়ী হচ্ছে, যাকে সিদ্ধার্থের মা সিদ্ধার্থের ট্রিটমেন্ট করার জন্য হায়ার করেছে। আর সিদ্ধার্থ মদন মোহনের একটা পেশেন্ট, সিদ্ধার্থকে ট্রিট করার জন্যই তারাকে এখানে পাঠানো হয়েছে, কারণ তারা মদন মোহনের একজন স্টুডেন্ট। কিন্তু অ্যাক্টিং করতে করতে সে সিদ্ধার্থকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, আর তার ভালোবাসা নাকি ট্রু লাভ। এরই মধ্যে তারার কাছে একটা কল আসে, আর সে বলে এই কলটাই ডিসাইড করবে যে তুই মিথ্যা বলছিস নাকি সত্যি। তখন ডক্টর তারাকে এটা বলে যে সে যেন এমনভাবে অ্যাক্টিং করতে থাকে সিদ্ধার্থের এটা মনে হয় যে তারা সত্যিই সিদ্ধার্থকে ভালোবাসে। এটা শুনতেই তারা অনেক বেশি রেগে যায় আর তার ফোনটাকে এখানেই আছাড় মেরে দেয়, কারণ এ কথা শুনে সিদ্ধার্থ আরও বেশি রেগে গিয়েছে। তখন সিদ্ধার্থের কাছে আর একটা কল আসে, আর ডক্টর তাকে এটা বলে যে এসব তার মাই করাছে, আর সিদ্ধার্থের মায়ের টার্গেট সিদ্ধার্থকে হত্যা করা। এটা শুনতে সিদ্ধার্থের আরও বেশি রাগ হয়ে যায়, কারণ সে যাকে ঘৃণা করে সে তার জীবনটাকে নিয়েই খেলছে। এরপর সিদ্ধার্থ তার মাকে মারার জন্য একটা বন্দুক নিয়ে বের হয়, কারণ ডক্টর তাকে একটা ঠিকানা দিয়েছে যেখানে তার মা আর সিদ্ধার্থকে সে দেখা করিয়ে দেবে। ডক্টর তখন তার মাকেও সেখানে ডাকে। তখন আমরা এটা জানতে পারি যে সিদ্ধার্থের মা আসলে সিদ্ধার্থকে সুস্থ করার জন্যই মদন মোহনের কাছে এসেছিল, কিন্তু মদন মোহন উল্টো সিদ্ধার্থর মার উপরেই তাকে লেলিয়ে দিয়েছে। সিদ্ধার্থ তখন বুক ভরা কষ্ট নিয়ে তার মায়ের দিকে বন্দুক তাক করে। তখনই তার মা এটা বলে যে আমি ভেবেছিলাম তুই আমাকে ক্ষমা করার জন্য এখানে এসেছিস, কিন্তু তুই আমাকে এখানে মারতে এসেছিস, তাহলে তোর আমাকে মেরে জেলে যাওয়ার কোনো দরকার নেই। তাই বলে বন্দুক নিজের দিকেই ধরে আর নিজের উপরেই শুট করে। এরপর স্ক্রিনের আলো নিভে যায়, আর আমরা এটা দেখতে পাই যে তারা নিজের হাত কেটে সিদ্ধার্থকে এটা বিশ্বাস করিয়েছে যে সে আসলে সত্যি কথা বলছিল। সিদ্ধার্থ তারার ভালোবাসা বুঝুক আর না বুঝুক, সে যেন তার মায়ের ভালোবাসাটা বোঝে। এজন্যই সে বলতে শুরু করে সিদ্ধার্থের মা নিজের ইচ্ছাতে বিয়ে করেনি, সিদ্ধার্থের দাদু তাকে জোর করে একটা লোকের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল, যাতে করে সিদ্ধার্থের মা আর সিদ্ধার্থ আলাদা হয়ে যায়। কারণ সিদ্ধার্থের দাদু এমনিতেই সিদ্ধার্থ আর তার মায়ের বিয়েটা মেনে নিয়েছিল না। সিদ্ধার্থের মাকে সিদ্ধার্থের দাদু কোনোভাবে দেখতে পারতো না, অর্থাৎ পছন্দ করতো না। আর সিদ্ধার্থের চোখে তার মাকে তার দাদুই খারাপ করেছিল। কিন্তু সিদ্ধার্থ তার মাকে এতটাই ভালোবাসে যে মা চলে যাওয়াতে সে অনেক বেশি কষ্ট পায়, আর আস্তে আস্তে নিজে একটা সাইকো পেশেন্টে পরিণত হয়েছে। সিদ্ধার্থের মা তখন তার সাথে দেখা করার জন্য অনেকবার গিয়েছিল, কিন্তু সিদ্ধার্থের দাদু তাদের দেখা করতে দেয়নি। এদিকে সিদ্ধার্থর দাদু সিদ্ধার্থর মাকে যতটা ঘৃণা করত সিদ্ধার্থকে ততটাই ভালোবাসতো। এজন্য সে সিদ্ধার্থকে ভালো করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সে কোনোভাবে তার মায়ের অভাবটা পূরণ করতে পারেনি। এরপর সিদ্ধার্থর মাকে গালিগালাজ করাতে সিদ্ধার্থ একটা ছেলের খুন করে ফেলে, আর সিদ্ধার্থকে বাঁচানোর জন্য তার দাদু খুনের দায় নিজের মাথায় নিয়ে যাবজ্জীবনের জন্য জেলে চলে যায়, আর সেখানে গিয়েই তার মৃত্যু হয়। এরপর সিদ্ধার্থ একা হয়ে যাওয়াতে তার পাগলামি আরও বেড়ে যায়, আর সে যাতে তার মাকে ক্ষমা করে দেয় আর সুস্থ হতে পারে সেজন্যই তার মা ডক্টর মদন মোহনের কাছে এসেছিল সিদ্ধার্থের ট্রিটমেন্টের জন্য। কিন্তু ডক্টর মদন মোহন সিদ্ধার্থকে এই মাইন্ড গেমের মধ্যে ফাঁসিয়ে দেয়, আর তার মাকে এটা বলে যে তার ছেলে সুস্থ হয়ে গিয়েছে। এখানে ডক্টর নিজের স্যাটিসফ্যাকশনের জন্য এদের তিনজনের জীবন নিয়ে খেলছে। এসব কথা শুনে সিদ্ধার্থ এটা বুঝে যায় যে তার মা তাকে অনেক বেশি ভালোবাসে। পরে সিনে এটা দেখানো হয় যে সিদ্ধার্থের মা আসলে মরেনি। তখন এখানে ডক্টর মদন মোহন অর্থাৎ সেই গেমের মাস্টার এসে হাজির হয়। সিদ্ধার্থ তখন তাকে এটা জিজ্ঞাসা করে যে সে কেন তাদের জীবন নিয়ে খেলছে। তখন আমরা এটা জানতে পারি যে সিদ্ধার্থ সেদিন আসলে যে ছেলেটাকে মেরেছিল সে আর কেউ না, ডক্টর মদন মোহনের একমাত্র ছেলে। সিদ্ধার্থের মা যখন সিদ্ধার্থের ট্রিটমেন্ট করার জন্য ডক্টর মদন মোহনকে সব কিছু বলে, তখন ডক্টর মদন মোহন এটা জানতে পারে যে তার ছেলের খুনি এখনো পর্যন্ত বেঁচে রয়েছে, আর সিদ্ধার্থের দাদুকে ডক্টর মদন মোহনই একজন লোকের মাধ্যমে জেলের মধ্যেই হত্যা করেছিল। সিদ্ধার্থ বেঁচে রয়েছে এটা জানতে পেরে সে এই গেমের প্ল্যানটা করেছে, যেটার মাধ্যমে সিদ্ধার্থের হাতে সিদ্ধার্থর মাকে সে খুন করবে আর তারপর সিদ্ধার্থকেও মেরে ফেলবে। এটা শুনতেই সিদ্ধার্থের মাথা গরম হয়ে যায়, আর সে ডক্টর মদন মোহনের উপর আক্রমণ করে। এরপর এখানে ডক্টর মদন মোহন আর সিদ্ধার্থের একটা তুমুল যুদ্ধ হয়ে যায়।
যেখানে হিরো মদন মোহন আর তার দলবলকে মেরে কাট টু কাট করে দেয়। আর এরপর থেকেই সিদ্ধার্থ আর তারা মিলে যারা জীবনে ধোঁকা খেয়েছে তাদের নিয়ে এমন একটা মাস্টার মাইন্ড গেম খেলতে শুরু করে আর প্রতিশোধের ব্যবস্থা করে দেয়।